শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমাদের শিডিউল মোতাবেক আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আবারও শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা দুটি ক্লাস নিয়েছিলাম তৃতীয় অধ্যায় থেকে। ফার্স্ট ক্লাসটি থিওরির উপরে নিয়েছিলাম। তো দ্বিতীয় ক্লাসটি তোমাদেরকে ম্যাথ করার জন্য যে আমাদের যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো আজকেও আমাদের বলছিলাম দুইটা পার্টে আমি সূত্রগুলোকে ভাগ করেছিলাম। তো গত ক্লাসে আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সূত্রের মাধ্যমে, বা সূত্রটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা ডিফারেন্ট কিছু সূত্র দেখব যেগুলো আমরা 9-10-এ দেখিনি বা এর আগেও করিনি। সেই সূত্রগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লাইনে চলে এসেছো। অবশ্যই তোমরা খাতা কলম এগুলো সাথে রাখবে, কারণ আমাদের সূত্রগুলো কিন্তু লিখতে হবে। যদি সূত্রগুলো আমরা যদি না লিখি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় ভালো করতে পারবো না। তো এজন্য আমার সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যাতে তোমরা আসার সাথে সাথে আমরা যে সূত্রগুলো এখানে লিখব সেই সূত্রগুলো অবশ্যই লিখে নিবে। আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে লিখে জানাবে আর কমেন্টস করে জানাবে যে আসলে লেখা বুঝতেছি না। কারণ তোমরা যদি রেসপন্স করো তাহলে আমরা আসলে বুঝতে পারি যে আসলে তোমরা কি বুঝছো না বোঝো নাই। তো ব্যাপারটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়। সো আশা করি যে তোমরা এই ব্যাপারগুলো অবশ্যই দেখবে আর অবশ্যই সূত্রগুলো লিখে নিবে। তো আমি সূত্রগুলো শুরু করতে যাচ্ছি। সূত্রটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটু বিষয় বলবো, যেটাকে আজকে আমাদের যে সূত্রটা, আর এই সূত্রটা থেকে আমাদের পরীক্ষায় বেশিরভাগ অঙ্কগুলো এসে থাকে। সেক্ষেত্রে আমরা বলবো যে এই সূত্রগুলোর জন্য তোমরা এই যে আজকে যে আমরা অ্যানুইটি নিয়ে আলোচনা করব, তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, এখানে একটি পার্ট হচ্ছে অ্যানুইটি। তো দেখো, অ্যানুইটি মানে হচ্ছে এটা একটা বার্ষিক বৃত্তি, আমরা জানি, অর্থাৎ এটা একটা ইংলিশ শব্দ। তো এই ইংলিশ শব্দকে আমরা অ্যানুইটি বলি। অ্যানুইটি মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে বা একটি নির্দিষ্ট সময়ের শুরুতে, একটি নির্দিষ্ট সময়ের শেষে বা একটি নির্দিষ্ট সময়ের শুরুতে নগদ প্রবাহকে, অর্থাৎ নগদ অর্থের প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বলে। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট সময়ের শুরুতে অথবা একটি নির্দিষ্ট সময়ের শেষে নগদ প্রবাহ, নগদ প্রবাহ মানে হচ্ছে নগদ অর্থের আগমন এবং বহির্গমন, নগদ অর্থের প্রাপ্তি বা প্রদানকে কি বলা হয়? অ্যানুইটি বলা হয়। তো আমি একটা নির্দিষ্ট সময় পরে বা একটা নির্দিষ্ট সময়ের শুরুতে নগদ অর্থ পাবো এবং নগদ অর্থ কাউকে পরিশোধ করব। এই যে নগদ অর্থের আদান প্রদান, এটাকে আমরা বলে থাকি অ্যানুইটি। তো আমরা অ্যানুইটি মানে নগদ অর্থের আগমন এবং বহির্গমনকে বুঝে থাকি। তো এই অ্যানুইটি দুই ধরনের হয়ে থাকে। অ্যানুইটি একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি, আরেকটি হচ্ছে অগ্রিম অ্যানুইটি। তো আমরা মনে রাখবো একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি কাকে বলে, সেটা বোঝার জন্য আমাকে খেয়াল করতে হবে। সাধারণ অ্যানুইটি খুব সহজভাবে আমরা মনে রাখবো। তো সাধারণ অ্যানুইটি বলতে আমরা বুঝে থাকি যে নগদ অর্থের, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন এবং বহির্গমন যখন বছরের শেষে হবে। মনে রাখবে, এটার মূল পয়েন্ট হচ্ছে আমি যখন নির্দিষ্ট সময় পরে বছরের শেষে টাকা পাবো বা কাউকে টাকা পরিশোধ করব, নির্দিষ্ট সময়ের শেষে কাউকে টাকা পরিশোধ করব বা কারো কাছ থেকে আমি টাকা পাবো, সেটিকে আমরা বলবো সাধারণ অ্যানুইটি। এখন আমাদের সূত্রে বা অনেক সময় অঙ্কে আমাদের লেখা দেখে বুঝতে হবে যে এখানে কি বের করতে হবে। সেক্ষেত্রে সাধারণ অ্যানুইটি যখন আমাকে বের করতে বলবে, সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো? বছরের শেষে কথাটা উল্লেখ থাকবে, বছরের শেষে কথাটা উল্লেখ থাকবে। তাহলে আমি কিভাবে বুঝবো সাধারণ অ্যানুইটির সূত্র হবে? যদি কোশ্চেনের মধ্যে লেখা থাকে বছরের শেষে, তাহলে বছরের শেষে যদি আমি টাকা পরিশোধ করি বা কারো কাছ থেকে টাকা পাই, সেটাকে আমরা বলবো সাধারণ অ্যানুইটি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে বছরের শেষে থাকলে আমরা সাধারণ অ্যানুইটির সূত্রটা ব্যবহার করব। এরপরে আসো
অগ্রিম অ্যানুইটি। অগ্রিম মানে কি? এটা আগে থেকেই দিয়ে দেয়, অর্থাৎ বছরের শুরুতে দিয়ে দেয়। এটা হচ্ছে বছরের শেষে আর এটা হচ্ছে বছরের শুরুতে। তাহলে এখানে একটু খেয়াল করবে, বছরের শুরুতে, মনে রাখবে যদি তোমার কোশ্চেনে লেখা থাকে বছরের শুরুতে, সেক্ষেত্রে আমাদের সূত্র হবে অগ্রিম অ্যানুইটি। বছরের শেষে হলে আমাদের সাধারণ অ্যানুইটি। বছরের শুরুতে হলে অগ্রিম অ্যানুইটি, বছরের শেষে হলে সাধারণ অ্যানুইটি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, অনেক সময় কোশ্চেনের ভিতরে কিছুই লেখা থাকে না, শুরুতেও লেখা থাকে না এবং শেষেও লেখা থাকে না। তখন আমি কোন সূত্রটা ব্যবহার করব? কোশ্চেন আসতেই পারে। তো সেক্ষেত্রেও আমি কিন্তু এই সাধারণ অ্যানুইটির সূত্রটাই আমি ব্যবহার করব। শুরুতে শেষে আমি কিছুই বুঝতেছি না, কিন্তু এখানে অ্যানুইটির সূত্রটা হবে, সেক্ষেত্রেও কিন্তু আমি সাধারণ অ্যানুইটির সূত্র ব্যবহার করব। তবে অগ্রিম অ্যানুইটি মানে বছরের শুরুতে বা প্রারম্ভে বা প্রারম্ভিক এরকম কিছু কথা বলা থাকবে অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে। ওকে, তো আমরা এখন সূত্রে চলে আসতেছি। দেখো একটু খেয়াল করবে সবাই, আমরা যদি দেখি এখানে দেখো সাধারণ অ্যানুইটি আর একটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। সেক্ষেত্রে সাধারণ অ্যানুইটির দুটি সূত্র থাকবে, বর্তমানের ক্ষেত্রে দুটি থাকবে, ভবিষ্যতের ক্ষেত্রেও আমরা দুটি ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা সবাই জানব। তো আমরা একটু দেখে নিচ্ছি আমাদের সূত্র আমরা কিভাবে ব্যবহার করব। সূত্রগুলো আমরা সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য আমরা কিভাবে থাকে সেটি ব্যবহার করব। দেখো আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি বর্তমান মূল্য কিভাবে সাধারণ অ্যানুইটিতে থাকবে, কিভাবে অগ্রিম অ্যানুইটিতে বর্তমান মূল্য থাকবে। সবাই একটু খেয়াল করবে। আমি ফার্স্ট বর্তমান মূল্যগুলো নির্ণয় করতেছি। তো বর্তমান মূল্যের ক্ষেত্রে খেয়াল করবে সাধারণ অ্যানুইটিতে আমাদের সূত্র কেমন থাকবে। তো আমরা সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে বর্তমান মূল্য, অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে বর্তমান মূল্য আমি কি নির্ণয় করতেছি? বর্তমান মূল্য নির্ণয় করতেছি। তো বর্তমান মূল্য আমি নির্ণয় করতেছি দুইটার ক্ষেত্রেই। এখানে দেখো পিবিএ, এ কেন দিয়েছি? অ্যানুইটির জন্য। এটি অ্যানুইটি বোঝানোর জন্য আমরা পিবিএ ব্যবহার করব। পিবিএ ইকুয়াল, দেখো এখানে সূত্রটা হচ্ছে এরকম, এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন ডিভাইডেড আই। ডিভাইডেড হচ্ছে কি? আই। খেয়াল করবে সবাই, ডিভাইডেড হচ্ছে আই। তো দেখতে পাচ্ছ কিনা, লেখা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে জানাবে। এটি হচ্ছে আমি সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে আমি কিন্তু সূত্রটা লিখে দিলাম। কি লিখলাম? এ ইন্টু, আবার এখানে একটু ভালো করে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো পিবিএ ইকুয়াল এ ইন্টু, এখানে এর পর কোনো চিহ্ন না মানে হচ্ছে ইন্টু দিতে হবে। এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড আই। এতটুকু সূত্র হবে যখন তোমাকে বলবে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তবে এই সূত্রের মধ্যে মান কি কি সেটি আমি কিন্তু একটু বোঝাচ্ছি। এ দ্বারা কি বোঝাচ্ছে? আসলে এইটা দ্বারা তো আমরা বুঝি যে এটা আমাকে সাধারণ অ্যানুইটি বর্তমান মূল্য বের করতে হবে। এই এ দিয়েছি অ্যানুইটির ক্ষেত্রে। তো এক্ষেত্রে এই এটা কি? কোনো কোনো বইয়ে এ লেখা আছে, কোনো কোনো বইয়ে সি লেখা আছে। তো সি লিখলেও হবে, এ লিখলেও হবে। তাহলে এ দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এখানে এ দ্বারা বোঝাচ্ছে বার্ষিক কিস্তি। অর্থাৎ বার্ষিক কিস্তি বলতে আমরা বুঝি, ওই যে বলছিলাম যে একটি নির্দিষ্ট সময় পর পরে যে টাকাটা দিব বা যে টাকাটা পাবো সেটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করব। তো আর আই দ্বারা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে সুদের হারকে নির্দেশ করে। সুদের হার কত পার্সেন্ট সুদে দিতে হবে, 10%, 5% এরকম আয়ের মান। এন দ্বারা তোমরা বুঝতে পেরেছো, এন মানে কি? আসলে এন মানে হচ্ছে বছর। তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমরা যারা যারা জয়েন করেছো, আমি আবারও বলবো, তোমরা তোমাদের সেকশন, রোল নম্বর অবশ্যই উল্লেখ করবে, কারণ আমাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো একটু খেয়াল করবে। তা আমরা এখানে এন মানে হচ্ছে কি? বছর। এ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে বার্ষিক, এ দ্বারা বার্ষিক কিস্তিকে নির্দেশ করে, আই দ্বারা সুদের হার, এন হচ্ছে বছর। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এখানে আমরা
এই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। কিভাবে বুঝবো? বছরের শেষে বলবে। বছরের শেষে যদি বলে সেক্ষেত্রে আমরা সাধারণ অ্যানুইটির সূত্র বর্তমান মূল্যের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে নতুন এ মানে হচ্ছে বার্ষিক কিস্তি। এটা তোমার কোশ্চেনে লেখা থাকবে যে বছরের শেষে এত টাকা প্রদান, এরকম কিছু বলা থাকবে, সেক্ষেত্রে ওটি হচ্ছে এর মান। আর আই সুদের হার তোমরা এটা নিশ্চয়ই জানো, এন মানে বছর আর আই দুইটাই এখানে বোঝানো হয়েছে। তো আমরা নিশ্চয়ই সূত্রটি বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে সেম। অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রেও আমাদের এরকম একটা সূত্র থাকবে। সেক্ষেত্রে আমাদের সূত্র কি খেয়াল করো, পিবিএ ক্ষেত্রেও সেম সূত্র, তবে একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট কি দেখো, তো এটা ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড আই। একই সূত্র থাকবে, শুধুমাত্র আমি একটা জিনিস অ্যাড করব। অ্যাড মানে হচ্ছে এটার সাথে আমি গুণ করে নিব। কি গুণ করে নিব একটু খেয়াল করতে হবে। আমরা কি বিষয়টি গুণ করে নিব সেটা একটু খেয়াল করব। কি গুণ করব শিক্ষার্থীরা? এখানে অগ্রিম দেওয়ার কারণে 1 প্লাস আই এইটা শুধুমাত্র আমি গুণ করে নিব। 1 প্লাস আই সব ঠিক থাকবে, শুধুমাত্র 1 প্লাস আইটা আমি গুণ করে নিব। দেখো আগেও কিন্তু আমি এটাই লিখেছি, পিবিএ ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড আই। এটা অগ্রিম বলার কারণে ইন্টু 1 প্লাস আই দিয়েছি। তাহলে আমরা নিশ্চয়ই মনে রাখতে পারবো সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে যে সূত্রটি, অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রেও সেই সূত্রটি, তবে একটু ডিফারেন্ট। অগ্রিম বলার কারণে 1 প্লাস আইটা আমরা গুণ করে নিব। 1 প্লাস আইটা কি করে নিব? গুণ করে নিব। 1 প্লাস আই আমরা গুণ করে নিব। তোমরা গুণ করে নিব। তো তোমরা এখন দেখো এখানে তোমরা দুইটা সূত্রের মধ্যে আমরা যে ডিফারেন্সটা সেটা কি আমরা খুঁজে পেয়েছি কিনা, সেটা আমরা সবাই কি বুঝতে পারছি কিনা, সেটা অবশ্যই একটু জানাবে যে স্যার না আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে কিন্তু আমার সুবিধা হবে, কারণ তোমরা বুঝতেছো। তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু আসলে এই ক্লাসের সার্থকতা থাকে না। তো তোমরা একটু খেয়াল করবে যে আসলে আমরা কি যা লিখতেছি তা বোঝা যাচ্ছে কিনা, সেটা একটু জানাবে যাতে আমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। সো তোমরা একটু লিখে জানাও যে হ্যাঁ বোঝা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝতে পারবো যে আসলে তোমরা বুঝতেছো। আচ্ছা, এরপরে আমরা যখন আরেকটা সূত্রে যাব, একটু খেয়াল করবে সবাই যে আরেকটা সূত্রে আমরা চলে যাব। তো আরেকটি সূত্র আমরা যাচ্ছি। এখানে আমরা সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য দেখলাম। এখন আবার কি সেম ভাবি, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য যেরকম দেখেছি সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য দেখব, তবে সূত্রগুলো একটু ডিফারেন্ট। তো একটু খেয়াল করো, আমি সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যের যে সূত্রগুলো সেগুলো লিখে ফেলছি, মুছে ফেললাম। তোমরা নিশ্চয়ই লিখে রাখছো। তো এক্ষেত্রেও কিন্তু এ ধারা ওই বার্ষিক ভিত্তিকে বোঝানো হয়েছে একই রকম। তো এক্ষেত্রে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। দেখো ভবিষ্যৎ মূল্য, এতক্ষণ গেল বর্তমান মূল্য, এখন হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তো শিক্ষার্থীরা ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে নির্ণয় করি? সেক্ষেত্রেও সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে একরকম সূত্র, অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে আর এক রকম সূত্র। তো এক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্যকে এ দিয়ে চিহ্নিত করব, কারণ ফিউচার ভ্যালু অ্যানুইটি। এই জন্য আমাদের সূত্রটি এখানে কিভাবে একটু চেঞ্জ হবে। একটু চেঞ্জ বলতে আমরা কি বুঝি? এখানে শুধুমাত্র এ ঠিক থাকবে, এইখানে একটু চেঞ্জ হবে, অর্থাৎ 1 প্লাস আই আগে হবে। 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1, ওইখানে আমি কি লিখেছিলাম? 1 মাইনাস লিখেছিলাম। এখানে 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে আই, এতটুকু ডিফারেন্স একটু খেয়াল করবে। তো
তো 1 প্লাস আই পাওয়ারটা হচ্ছে n মাইনাস 1 ডিভাইডেড আই। তো এতটুকু মনে রাখবে। এক্ষেত্রেও কিন্তু এ দ্বারা কি স্থির পরিমাণকে নির্দেশ করেছে। তো এফ বি এ ইকুয়াল এ ইন্টু, তাহলে আমরা এখানে লেখা দেখা যাচ্ছে তো। আচ্ছা, তো এখন দেখো এ ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আই, এটা হবে ভবিষ্যৎ মূল্যের সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে। একটু কি ডিফারেন্স আসছে দেখো, ওইখানে লিখছিলাম কি 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই, এই 1 প্লাস আইটা ছিল নিচে ছিল, আর এখানে কিন্তু ফার্স্ট চলে আসছে 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1। একটু এতটুকু ডিফারেন্ট যে 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1। তো এক্ষেত্রে আমরা এটা বুঝতে পেরেছি। দেখো এরপরে আমরা এফবিএ অ্যানুইটির আর একটা সূত্র, আমাদের অগ্রিম যদি থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রটি হচ্ছে এমন, সবই ঠিক থাকবে যেভাবে এখানে লিখেছি। তোমরা নিশ্চয়ই একটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে এই সূত্রগুলো খুবই ইজি মনে হবে। যদি আমরা সূত্রগুলো খুব ভালো করে ধরতে পারি তাহলে তোমাদের ঝামেলা হবে না। সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, অগ্রিম থাকলে এটার সাথে জাস্ট একটু অ্যাড করতে হবে, 1 প্লাস আইটা কি করতে হবে, অ্যাড করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা হয়ে যায়। 1 প্লাস আইটা গুণ করে নিতে হবে। তো দেখো সূত্রটা বোঝা যাচ্ছে কি না, আমি আবারও তোমাদের এখানে একদম কাছে নিয়ে আসছি। দেখো সঠিকভাবে তোমরা বুঝতে পারছো কি না। আচ্ছা, তো নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি যে আসলেই বোঝা যাচ্ছে। তোমরা রেসপন্স করো আর নাই করো দেখতেছি। আচ্ছা, বুঝতে পারছি স্যার, হ্যাঁ অনেকেই লিখছো, সবাই সালাম দিচ্ছ। তো ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই ক্লাসে জয়েন করার জন্য। তো আচ্ছা, তারপর এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে বর্তমান মূল্য আমরা যে বের করলাম, ভবিষ্যৎ মূল্য সাধারণ অ্যানুইটি বের করলাম। তো দুইটা আমরা এখানে 4টি সূত্র দেখবা যে আমরা যখন অঙ্কগুলো করব সেক্ষেত্রে এই সূত্রগুলোই কিন্তু আমরা বারবার দেখতে পাবো। আমাদের এই সূত্রগুলোই কিন্তু কাজে লাগবে, এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন বেশি এসে থাকে। তো নিশ্চয়ই তোমরা সূত্র 4টি সূত্র আমি এখানে লিখেছি। তো 4টি সূত্র তোমরা নিশ্চয়ই 4টি সূত্র বুঝতে পেরেছ। তো এখন আরেকটি বিষয় আমরা চলে যাচ্ছি। তো আমি কিন্তু মুছে ফেলবো, লেখার সাথে সাথে তোমরাও কাজ করবে, লিখে নিবে। তো আমরা আবারও বলছি এফবিএ ইকুয়াল এ ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আই। আবার এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে। এরপরে অগ্রিম অ্যানুইটি তোমাকে যখন বলবে সেক্ষেত্রে 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস আই, এখানে এ ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আই ইন্টু 1 প্লাস আই। তো এতটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে অ্যানুইটির ক্ষেত্রে আমরা এই 4টি সূত্র মনে রাখবো, বর্তমান মূল্যর দুটি, ভবিষ্যৎ মূল্যর দুটি। তবে একটু ডিফারেন্ট কি দেখছো তো তোমরা নিশ্চয়ই, কি ডিফারেন্টটা আমরা সেটা বুঝতে পেরেছি। তো আমরা অ্যানুইটিটা দেখলাম। তো এখন আরেকটা বিষয়, তোমরা নিশ্চয়ই অনেক সময় তোমাদের চলে আসে পরীক্ষা যে অনেক সময় দেখো নামিক সুদের হার অথবা কার্যকরী সুদের হার, এটা নিয়ে একটু আলোচনা করতে হবে তোমাদেরকে। কারণ তোমাদের এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হয় যে নামিক সুদের হার কি, সেটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা অনেক কোশ্চেনের অ্যান্সার করতে পারবো না। তো দেখো আমি এখানে একটা টপিকস লিখেছি, দেখো নামিক সুদের হার, নামিক সুদ। তাহলে এখানে আমরা লিখি নামিক বা কার্যকর বা কার্যকরী সুদের হার। একটু খেয়াল করবে, নামিক সুদ বা কার্যকরী সুদের হার যদি তোমাকে নির্ণয় করতে বলে সেক্ষেত্রে কি বুঝবো। আচ্ছা, নামিক সুদ কি আর কার্যকরী সুদ কি সেটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে যে নামিক সুদ কি। তো একটু খেয়াল করো, নামিক সুদের হার হচ্ছে এমন সুদের হার যে ক্ষেত্রে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে যে চুক্তিতে সুদ আদান প্রদান করা হয়, যে চুক্তিতে সুদটা দেওয়া হয়। অর্থাৎ তুমি মনে করো একজন ব্যক্তির কাছ থেকে ঋণ নিলে, এই যে কত পার্সেন্ট সুদে তুমি ঋণ নিলে সেটাকে আমরা বলতে পারি যে নামিক সুদ। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো নামিক সুদটা খুবই ইজি। অর্থাৎ তুমি যার কাছ থেকে ঋণ নিচ্ছ, কত পার্সেন্ট সুদে তুমি ঋণ নিচ্ছ, সেটি হচ্ছে তোমার কাছে নামিক সুদ। তো আমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছি যে নামিক সুদের হচ্ছে ঋণদাতা এবং গ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ সুদের হার। তো
তো কোশ্চেনে যদি আসে নামিক সুদ কি, এটাকে আমরা ইংলিশে কি নাম জানি, তোমরা সবাই কি নাম জানো, যে নমিনাল ইন্টারেস্ট। ইংলিশে বলা হয় নামিক সুদকে নমিনাল ইন্টারেস্ট। এটা আমরা অনেক সময় ব্যাংকে বিভিন্ন জায়গায় আর্থিক প্রতিষ্ঠানে লেখা দেখতে পাই যে নামিক সুদ মানে হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, যেটা তো একজন ঋণদাতা এবং গ্রহীতার মধ্যে যে চুক্তিতে ঋণ আদান প্রদান করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ওই হারকে বলবো নামিক সুদ। এরপর হচ্ছে কার্যকরী সুদ, যেটাকে আমরা কার্যকরী সুদ মানে কি বলতে ঋণ গ্রহীতা, আসলে এই দুইটার মধ্যে একই রকম তবে একটু ডিফারেন্টও আছে। কিভাবে, এখানে কিন্তু ঋণদাতা এবং গ্রহীতা থাকবে। দেখবে অনেক সময় নৈবিত্তিকে পরীক্ষা আসে ঋণদাতা এবং গ্রহীতা দুইজনের, ঋণদাতা এবং ঋণ গ্রহীতা এই দুইজনের মধ্যে কিন্তু এটা চুক্তিবদ্ধ একটা সম্পর্ক হয়ে থাকে। কিন্তু কার্যকারী সুদের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট, যে ঋণদাতা অর্থাৎ ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে কার্যকরী মানে প্রকৃতপক্ষে বা প্রকৃত সুদের হার, এটাকে আমরা বলি। তো ঋণ গ্রহীতা ঋণদাতাকে যে সুদ দিয়ে থাকে, যে হারে সুদ দেয়, ঋণ গ্রহীতা যে হারে সুদ দিয়ে থাকে সেটাকে আমরা বলতে পারি ঋণ গ্রহীতা, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি কার্যকরী সুদের হার। অর্থাৎ ঋণ গ্রহীতা যে % সুদ দিবে সেটাকে আমরা বলি কার্যকরী সুদের হার। সাপোজ মনে করো তুমি ব্যাংক থেকে 10,000 টাকা লোন নিলে, এখন এই 10,000 টাকার উপরে তুমি বছরে 10% সুদ দিলে, এই যে তুমি ঋণ নিলে ব্যাংকের কাছ থেকে, সেক্ষেত্রে তুমি হচ্ছে ঋণ গ্রহীতা, আর যে এই 10% করে তুমি সুদ দিচ্ছ সেটি হচ্ছে কার্যকরী সুদের হার। তো নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছ। তো এখন এক্ষেত্রে আমরা একটা সূত্র দেখব যে EAR, এই যে নামিক বা কার্যকরী সুদের হার যেটাকে আমরা বলবো EAR। তো EAR মানে হচ্ছে কি ইফেক্টিভ অ্যানুয়াল রেট। EAR মানে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটাকে আমরা বলবো EAR। তো EAR মানে হচ্ছে ইফেক্টিভ, এটা কিন্তু পূর্ণরূপ পরীক্ষা আসে, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে পূর্ণরূপ কিন্তু আমি বলে দিচ্ছি যে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো ইফেক্টিভ অ্যানুয়াল রেট সেটাকে আমরা বলি কার্যকারী সুদের হার। তো কার্যকারী সুদের হারের আমরা সূত্রটা একটু জেনে নেই, EAR। তো EAR আমরা সূত্রটা হচ্ছে কি 1 + I/m, এখানে কিন্তু পাওয়ার m -1, খেয়াল করবে। তো এক্ষেত্রে m দ্বারা I দ্বারা নামিক সুদের হারকে বোঝায়, I দ্বারা নামিক সুদের হারকে বোঝায়, m দ্বারা আসলে কি বোঝাচ্ছে, m দ্বারা বোঝাচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা। আমরা এর আগেও একটি ক্লাস নিয়েছিলাম, m দ্বারা কি বোঝায়, চক্রবৃদ্ধি সংখ্যা, অর্থাৎ কত বছরে একাধিকবার সুদ যখন দেওয়া হয় সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি। তো সেক্ষেত্রে আমাদের m এর মান হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা হবে। তো EAR আমরা সূত্রটি বুঝতে পেরেছি, 1 + I/m -1। এক্ষেত্রে খেয়াল করবে অর্ধবার্ষিক, বার্ষিক, ত্রৈমাসিক বিভিন্নভাবে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওই অনুযায়ী মানগুলো বসাবো। বার্ষিক বললে m এর মান 1 হবে, অর্ধবার্ষিক বললে m এর মান 2 হবে, ত্রৈমাসিক বললে m এর মান 4 হবে। তো নিশ্চয়ই তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। তো এখন খেয়াল করো, যেটা হচ্ছে আমরা EAR এর সূত্রটি আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। তো এরপরে আমরা আরেকটি সূত্র দেখব, রুল 72 এবং রুল 69। কখন আমরা রুল 72 ব্যবহার করব, কখন আমরা রুল 79 ব্যবহার করব। তো আমরা রুল বা বিধি বলি, আমরা বিধি 72, খেয়াল করবে বিধি 72 বা 72। এখন এই সূত্রটা আমরা কখন ব্যবহার করি, তো এই সূত্রটা আমরা একটু দেখব। তো যদিও বলা হয় যে এরকম বার্ষিক চক্রবৃদ্ধিতে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হওয়ার সময়, অর্থাৎ তুমি একটা অর্থ বিনিয়োগ করেছিলে, এই বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ কত সময় হবে সেটা জানার জন্য এরকম বলাই থাকবে, এটা উদ্দীপকে বলা থাকবে যে বিনিয়োগকৃত টাকা কত বছরে দ্বিগুণ হবে বা কত সুদে দ্বিগুণ হবে। তো সেটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু সূত্রগুলো জেনে নিব। যদি দ্বিগুণ হওয়ার সময় বের করতে বলছে, তো
তো দ্বিগুণ হওয়ার সময় বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হওয়ার সময় যদি তোমাকে বের করতে বলে, তো দ্বিগুণ হওয়ার সময় যদি তোমাকে বের করতে বলে, সেক্ষেত্রে আমরা সময়টাকে কি দিয়ে চিহ্নিত করি? তোমরা নিশ্চয়ই জানো, সময়কে আমরা এন দিয়ে চিহ্নিত করি। তাহলে দ্বিগুণ হওয়ার সময়কে নির্দেশ করে যদি, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটি কি হবে? সূত্রটি হবে এখানে 72 লিখব আর ডিভাইডেড হচ্ছে আই লিখব। মনে রাখবে, দ্বিগুণ হওয়ার সময় যে আমি একটা বিনিয়োগ করেছি 10,000 টাকা, কত সময়ের মধ্যে আমার দ্বিগুণ হবে, সেক্ষেত্রে এই কথাগুলো বলা থাকলে আমরা বিধি 72 সূত্র লিখে আমরা সময়টা নির্দেশ করব। তো এই সময় মানে এন ইকুয়াল 72 ডিভাইডেড হচ্ছে কি আই। তাহলে এটা আমাদের চলে আসবে, অ্যান্সারটা চলে আসবে। আবার যদি বলে দ্বিগুণ হওয়ার সময় না সুদের হার বার করো, সুদের হার, তাহলে সুদের হারকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? আই দিয়ে চিহ্নিত করি। সুদের হারকে আমরা আই দিয়ে চিহ্নিত করি। তাহলে এক্ষেত্রে আই ইকুয়াল হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখব কি সূত্রটা কি হয়ে যাবে? 72 ডিভাইড হচ্ছে এন হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের এই দুটি সূত্র আমরা বিধি 72-তে ব্যবহার করব। তো দ্বিগুণ হওয়ার সময় এন ইকুয়াল 72 ডিভাইডেড আই, সুদের হার আই ইকুয়াল 72 ডিভাইডেড এন। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আরেকটা সূত্র আমরা বিধি 69 ব্যবহার করব, অর্থাৎ 69। এখন এটা কখন হবে আসলে? তো এখানে যদি তোমাকে বলে দুইটাই ঠিক আছে, এটা হচ্ছে বার্ষিকের ক্ষেত্রে, অর্থাৎ সাধারণত আমরা জানি যে এটা একটা বছরান্তে যদি হয় সেক্ষেত্রে এমন হবে, বিনিয়োগকৃত টাকা বছরান্তে যদি হয় সেক্ষেত্রে এমন হবে। কিন্তু যদি চক্রবৃদ্ধি বলে, অর্ধবার্ষিক বলে, তারপরে তোমাকে যদি বলে ত্রৈমাসিক বলে, সেক্ষেত্রে কিন্তু বিধি 69। খেয়াল করবে, যদি এক্ষেত্রে বলে বার্ষিকের ক্ষেত্রে, শুধুমাত্র আমরা এখানে বার্ষিক মানে বছরান্তে যদি তোমাকে বলে যে বিনিয়োগকৃত টাকা বছরান্তে কত সময় উঠে আসবে, কত % সুদ পাওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু বিধি 72। আর বিধি 69 হচ্ছে তখনই যখন চক্রবৃদ্ধি আসবে, বছরে একাধিকবার সুদ গণনা করা হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব 69। তো এক্ষেত্রে আমরা 69টা একটু খেয়াল করব। তো খেয়াল করো, তো আমরা এখানে লিখতেছি যে 69। তো 69-এর ক্ষেত্রে যদি আমাদের বলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, যদি অর্ধবার্ষিক হয় সেক্ষেত্রে আমরা কি করব? যদি বলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, এক্ষেত্রে এই অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের যখন দ্বিগুণ হবে, সেক্ষেত্রে আমি কি লিখব? দ্বিগুণ যদি হয়, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের যদি দ্বিগুণ হয়, তখন সময় নির্দেশ করতে আমরা কি ব্যবহার করব? দেখো, এন, যখন সময়কে আমরা নির্দেশ করতে, সময় যদি তোমাকে বের করতে বলে, তাহলে এটাকে এন দিয়ে চিহ্নিত করব। আর সূত্রটা হচ্ছে দেখো 0.35, এই জিনিসটা অ্যাড করতে হবে, এটা কিন্তু সূত্র। 0.35-এর সাথে যোগ করবে, যখন তোমাকে এন বার করতে হবে, তাহলে উপরে 69 ডিভাইডেড নিচে তাহলে এন। এটা একটু মনে রাখবে। তাহলে কি দেখা যাচ্ছে কি না একটু দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে যদি বিধি 69 আমরা কখন ব্যবহার করব? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি যদি বলে, বা এরকম বিভিন্ন রকম চক্রবৃদ্ধি বলতে পারে, সেক্ষেত্রে দ্বিগুণ সময় যখন তোমাকে নির্ণয় করতে বলবে, তাহলে এন ইকুয়াল 0.35 প্লাস 69 ডিভাইডেড এন। 69 ডিভাইডেড হচ্ছে কি এন। তাহলে আমরা এইটা ব্যবহার করব। এরপরে আসো আরেকটা সূত্র, যেটা তোমাকে যদি বলে যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি দ্বিগুণ না বলে, অর্থাৎ সুদের হার বের করতে বলে, সুদের হার বের করতে বলে, সেক্ষেত্রে আই এখানে আমাদের 0.35 প্লাস 69, আর এখানে এন এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? সরি, এখানে আই ছিল, এন যখন বের করব তখন হচ্ছে কি আই। এন যখন বের করব তখন হচ্ছে সময় নির্দেশ করবে আই, আর সুদের হার বের করতে গেলে এন। একটু খেয়াল করবে, সুদের হার যখন এখানে আই বের করব তখন এখানে এন হবে, যখন সময় বের করব তখন আই হবে। তো এখন আমরা এই দুটি সূত্র দেখলাম যে যদি বিধি 69 কখন হবে, তো বিধি 69 কখন হবে আর বিধি 72 কখন হবে। তো আমি আবারও বলছি,
এই দুটি সূত্র কখন হবে? যখন তোমাকে বার্ষিক বলবে, সেক্ষেত্রে সুদের হার এবং সময় বের করতে 72 ব্যবহার করব। যদি চক্রবৃদ্ধি আসে সেক্ষেত্রে সময় এবং সুদের হার বের করতে আমরা 69 সূত্র ব্যবহার করব। তো সেক্ষেত্রে n ইকুয়াল 0.35 প্লাস 69 ডিভাইডেড i, আর সুদের হার i ইকুয়াল 0.35 প্লাস 69 ডিভাইডেড m। তাহলে আমরা এটি ব্যবহার করব। তো আমরা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে আসলে কিভাবে আমরা সূত্র ব্যবহার করে আমরা অঙ্কগুলো করব। তো দেখো, আমাদের এই সূত্রগুলোই ছিল আমাদের আজকে। তোমাদের সূত্রগুলো শেষ করেছি। তো আমরা আগামী কালকে অর্থাৎ 10:10 আবারও তোমাদের এই চ্যাপ্টার উপরে আমরা ম্যাথ শুরু করতে যাচ্ছি। যে আমরা সূত্রগুলো লিখে দিলাম তার উপরে আমরা ম্যাথগুলো করে ফেলবো। তো নিশ্চয়ই সূত্রগুলো সাথে রাখবে এবং ম্যাথ করার জন্য তোমরা অবশ্যই প্রস্তুতি নিবে। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।